আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাগল স্বামী গল্পের 12 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মধুজা কম্পিউটার থেকে মুখ তুলে বলে, কোথায় যাব? বসুন্ধরা এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে, আমাদের সেখানেই যেতে হবে সংবাদ সংগ্রহের জন্য। মধুজা দ্রুত লাবিবকে নিয়ে বেরিয়ে পড়ে বসুন্ধরার উদ্দেশ্যে। দাও দাও করে জ্বলছে আগুন। একটি আবাসিক ভবনে লাগা এই আগুন অনেক ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে। অনেকে বেরিয়ে আসতে পারলেও অসংখ্য মানুষ ভেতরে আটকা পড়ে আছে। মূলত ভবনটির তৃতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়েছে। মধুজা ঘটনাস্থলে এসে হতবাক হয়ে যায়। ছোটবেলা থেকে এমনিতেই তার আগুন দেখলেই ভয় লাগে, তার ওপর যখন নিজের চোখের সামনে এত ভয়াবহ অগ্নিকাণ্ড দেখছে তখন ভয়ে তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে। মধুজা দেখতে পাই অনেক মানুষ ছাদে উঠে গেছে, তারা সাহায্য চাচ্ছে। হয়তো তাদের জন্য হেলিকপ্টার পাঠানো হতে পারে। তবে মানুষ অনেক আছে যারা ছাদ পর্যন্ত উঠতে পারেনি, তারা ভবনের বিভিন্ন জানালা থেকে হাত নাড়াচ্ছে, কেউ কেউ লাফ দিয়ে বাঁচার চেষ্টা করছে। সব মিলিয়ে পরিস্থিতি ভীষণ ভয়াবহ। মধুজা ও লাবিব ইতিমধ্যে অনেক প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে। ভবনের দ্বিতীয় তলার এক বাসিন্দার ভাষ্যমতে, দুপুরের ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। তারপরে তৃতীয় তলা থেকে ধোঁয়া উঠতে দেখতে পাই। আমি আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আগুন কিভাবে লেগেছে সে ব্যাপারে কোনো আন্দাজ করতে পারিনি, তবে আমার মনে হয় এসি বিস্ফোরণ থেকে এই ঘটনার সূত্রপাত ঘটতে পারে। ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে চলেছে, পুলিশ বাহিনীও উপস্থিত হয়েছে। আগুন ইতিমধ্যেই অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে। হেলিকপ্টারের সাহায্যে কিছু মানুষকে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে, আর 4 থেকে 5 জনকে গুরুতর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিসের লোকেরা অগ্নিদগ্ধ 4টি মৃতদেহ উদ্ধার করেছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। মধুজা আচমকা দেখতে পাই একটি ছোট বাচ্চা একা দাঁড়িয়ে আছে। মধুজা বাচ্চাটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? বাচ্চা মেয়েটির বয়স আনুমানিক 5 কি 6 হবে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমার মা ভিতরে আছে, আব্বু আমাকে বাইরে রেখে আবার ভিতরে গিয়েছিল আম্মুকে আনার জন্য, কিন্তু এখনো ফিরে আসেনি। মধুজার খুব খারাপ লাগে ছোট মেয়েটির জন্য। হয়তোবা আজ এই অগ্নিকাণ্ড এই বাচ্চা মেয়েটিকে অনাথ করে দিবে। মধুজার মনে পড়ে যায় নিজের মায়ের মৃত্যুর পর কতটা অসহায় ছিল সে। মধুজা চায় না সেরকম পরিস্থিতি আর কারো হোক, কিন্তু সে না চাইলেও অনেকের ভাগ্যই দুর্দিন নেমে আসে। মধুজা দীর্ঘশ্বাস নিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। পুলিশ কর্মকর্তাদের কাছে গিয়ে বাচ্চাটিকে হস্তান্তর করে। এক পর্যায়ে লাবিব এসে মধুজাকে বলে, একটু পিছনের দিকে চলো, ওই দিকে থেকেও ছবি তুলবো, তুমি ক্যামেরা নিয়ে যাও, আমি যাচ্ছি। লাবিব যেতে শুরু করে, মধুজাও লাবিবের পিছনে যায়। এক সময় তারা পেছনে পৌঁছে যায়, সেখান থেকে ছবি তুলতে থাকে। আচমকা পেছন দিকে জোরে একটা বিস্ফোরণ হয়, লাবিব ও মধুজা দূরে ছিটকে যায়। মধুজা জ্ঞান ফেরার পর নিজেকে অক্ষরের সামনে আবিষ্কার করে। চারিদিকে চোখ বুলিয়ে মধুজা বুঝতে পারে সে এখন হাসপাতালে আছে। জ্ঞান হারানোর আগের মুহূর্ত মনে পড়তেই মধুজা ভয়ে আটকে ওঠে। অক্ষর মধুজার ভয়ার্ত মুখ দেখে বুকে হাত গুজে বলে, এত ভয় নিয়ে সাংবাদিক হওয়া যায় না হানি, এবার আবার এতটা দুঃসাহসী হওয়াও ভালো না। মধুজা বলার মতো কোনো কিছু খুঁজে পায় না, ড্যাব ড্যাব করে অক্ষরের দিকে তাকিয়ে থাকে। কি ভাবছো আমি এখানে কি করছি? আমি তোমাকে দেখতে এসেছি। তুমি এখন বার্ন হসপিটালে আছো, তোমার ডান হাতের অনেকটা পুড়ে গেছে। মধুজা নিজের হাতের দিকে তাকায়, ব্যান্ডেজ দেখে বুঝতে পারে কেন হাতটা এতক্ষণ জ্বলছিল। মধুজা শুকনো মুখ করে নেয়। অক্ষর বেশ রাগী গলায় বলে, এখন কি বাড়ি ফিরবে? হ্যাঁ চলুন। যাবো তো বটেই, বাট তার আগে একটা কথা কান খুলে শুনে রাখো হানি, তুমি সাংবাদিক হয়েছো এটাতে আমার কোনো আপত্তি নেই, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। তার মানে এই নয় যে তুমি এতটা কেয়ারলেস হয়ে যাবে। এটাই তোমার প্রথম এবং শেষ সুযোগ। নেক্সট টাইম যদি এরকম কিছু হয় তাহলে তোমাকে আর আমি এই পেশায় যুক্ত থাকতে দেব না, মাইন্ড ইট। আপনি এত হাইপার হবেন না না মানে লাবিব কোথায়? ও তো আমার সাথেই ছিল। তোমার ক্যামেরাম্যানের কথা বলছো? তারও চিকিৎসা চলছে, দুটো পাই পুড়ে গেছে। বেশি সাহসিকতা দেখাতে গেলে এমনই হবে। হোয়াট এভার, এখন তুমি চলো। অক্ষর সাবধানে মধুজাকে তুলে নেয়। মধুজাকেও খুব সন্তর্পণে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। মধুজাকে গাড়িতে তুলে গাড়ির দরজা বন্ধ করে বলে, আজ থেকে আগামী 1 সপ্তাহ পর্যন্ত তুমি সম্পূর্ণ বেড রেস্টে থাকবা। আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না, আর যদি
আমার কথা না শুনো তাহলে কি করবেন? অক্ষর মধুজার ওষ্ঠদয় নিজের দখলে করে নেয়। মধুজা অক্ষরের স্পর্শে কেঁপে ওঠে। গাড়ির বাইরে থেকে কেউ দেখতে পারে বুঝতে পেরে অক্ষর দ্রুত সরে আসে। বুঝেছ তো, আমার কথার অবাধ্য হলে আমি কি করতে পারি? মধুজা বিড়বিড় করে বলে, এমন হলে তো আমি আরো বেশি করে অবাধ্য হব। অক্ষর স্পষ্ট শুনতে পায় কথাটা, নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না তার। মধুজার হঠাৎই পরিবর্তন বেশ ভাবাচ্ছে তাকে। তাহলে কি হানিও ভালোবেসে ফেললো তার পাগলা ডাক্তারকে? বাড়িতে পৌঁছে মধুজা দেখতে পায় মমতা চৌধুরী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছেন। মধুজাকে দেখা মাত্রই তিনি ছুটে এসে বললেন, তুমি ঠিক আছো তো? কতটা পড়ে গেছে? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি, সামান্যই পড়ে গেছে। তুমি এতটা বেখেয়ালি কেন? হ্যাঁ, আমি এমন জানলে তোমাকে সাংবাদিকতা করতেই দিতাম না। মধুজা মুখটা দুঃখী দুঃখী করে নেয়। তখন মমতা চৌধুরী তার মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ করো না, তোমার ভালোর জন্যই বলছি। রাউনাফ খাবার নিয়ে আয়। মধুজা, তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, এই অবস্থায় তোমার ভালো খাবার প্রয়োজন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবা। অক্ষর মমতা চৌধুরীকে বলে, আমো ওর কিছু মেডিসিন আছে, সেগুলো টাইমলি দিতে হবে, তুমি একটু খেয়াল রেখো এইদিকে। আমার খুব ইম্পর্টেন্ট একটা অপারেশন করতে হবে আজ, এখনই আমাকে যেতে হবে, তুমি মধুজার খেয়াল রাখো। তুই না বললেও আমি খেয়াল রাখবো, মধুজা তো আমার মেয়ের মতোই। অক্ষর নিশ্চিত হয়ে চলে যায়। যাওয়ার সময় মধুজাকে বারবার বলে যায় নিজের খেয়াল রাখতে। মধুজার খুব ভালো লাগে অক্ষরের এই কেয়ারগুলো। নিজেকে এখন বেশ ভাগ্যবতী মনে হয় তার। অক্ষর ছিল জন্যই হয়তো এত সুন্দর একটা পরিবার পেয়েছে মধুজা, অথচ সে অক্ষরকে কত কষ্টই না দিয়েছে। সেসব ভেবে খুব আফসোস হয় মধুজার আচমকা মনে পড়ে যায় অক্ষরের ওপর ধেয়ে আসা বিপদের কথা। মধুজার এত কিছুর মাঝে এই ব্যাপারটা ভুলে গিয়েছিল। মধুজা ঠিক করে নিয়েছে যে করেই হোক সে মানুষটাকে খুঁজে বের করবে যে অক্ষরের ক্ষতি চাই। মধুজা নিজের এসব ভাবনায় ব্যস্ত ছিল। তখন মমতা চৌধুরী স্যুপ এনে মধুজাকে খেতে বলল। মধুজা হাতে ব্যান্ডেজ থাকায় ঠিক মতো খেতে পারছিল না। তখন মমতা চৌধুরী তাকে খাইয়ে দেয়। মধুজা আবেগ আপ্লুত হয়ে পড়ে এই ঘটনায়, তার চোখে জল চলে আসে। মমতা চৌধুরী মধুজার চোখের জল দেখে বলে, কাঁদছো কেন? আপনাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ে। আমি তো তোমার মায়ের মতোই, কিন্তু আমার একটা ব্যাপার খুব খারাপ লাগে, তুমি আমাকে মা বলে ডাকো না। জানো, বর্ণ যখন আমার গর্ভে ছিল তখন আমার কত ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আপনাকে মা বলবো। মমতা চৌধুরী খুশি হয়ে যান। হঠাৎ করে তার সকালের কথা মনে পড়ে যায়, তাই তিনি মধুজাকে প্রশ্ন করেন, আচ্ছা তুমি তখন কি যেন বিপদের কথা বলছিলে, কি বিপদ হবে অক্ষরের? মধুজার মনে হয় মমতা চৌধুরীকে কিছু বললে তিনি চিন্তা করবেন, তাই ব্যাপারটা এড়িয়ে যেতে বলেন। আসলে উনি হাসপাতালে একজন পেশেন্টের ফ্যামিলি থেকে থ্রেট পেয়েছিলেন, তবে এখন সব ঠিক হয়ে গেছে। ওনারা বুঝতে পেরেছেন যে পেশেন্টের মৃত্যুর জন্য অক্ষর দায়ী নয়। মধুজা সাংবাদিক হওয়ায় খুব সহজেই একটি মিথ্যা কাহিনী বানিয়ে ফেলে। মমতা চৌধুরীও বিশ্বাস করে নেয়। মধুজা রুমে শুয়েছিল, এভাবে শুয়ে থাকতে তার ভালো লাগছিল না মোটেও। তবুও মমতা চৌধুরীর কথায় ঘরে বিশ্রাম নিতে হচ্ছে। মধুজার হঠাৎ একটা কথা মনে পড়ে যায়, অক্ষরের বিপদের আশঙ্কা তো এখনো আছে। মধুজা অনেক ভেবে সিদ্ধান্ত নেয় এবার অক্ষরের সাথে সরাসরি এ বিষয়ে নিয়ে কথা বলবে। যেই ভাবা সেই কাজ। এক মুহূর্ত দেরি না করে অক্ষরকে ফোন করে মধুজা। প্রথম দুইবার রিং হতেই থাকে, কিন্তু অক্ষর রিসিভ করে না। তৃতীয়বার ফোনটা রিসিভ হয়। অক্ষর মধুজার ফোন দেখে উদ্বিগ্ন হয়ে বলে, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? আমি বাড়িতে আসবো এখন? না, আমার কোনো প্রবলেম নেই, প্রবলেম তো আপনার। অক্ষর কিছু না বুঝতে পেরে প্রশ্ন করে, আমার আবার কি প্রবলেম? মধুজা এবার চিন্তায় পড়ে যায়, অক্ষরকে সবকিছু জানানো ঠিক হবে কিনা এই নিয়ে দ্বিধায় ছিল সে। অক্ষর মধুজা থেকে উত্তর না পেয়ে জিজ্ঞেস করে, কি হলো, চুপ করে আছো কেন? আসলে হয়েছেটা কি? মধুজা অক্ষরকে গতকাল রাতে দেখা ছায়ামূর্তি আজ সকালে পাওয়া চিঠির ব্যাপারে সবকিছু বলে। সব শুনে অক্ষর বলে, আমিও 2 দিন থেকে খেয়াল করছি ব্যাপারটা, কেউ আমার পিছু নিচ্ছে। আচ্ছা, আপনার কি কারো উপর সন্দেহ হয়? মানে আপনার কোনো শত্রু? আমার কোনো শত্রু নেই, তবে হ্যাঁ, আমি গতকাল বুদ্ধি করে একটা কেমিক্যাল ছুড়ে দিয়েছিলাম লোকটার হাতে। আই থিঙ্ক সে যেই হোক তার হাতে র্যাশ ওঠার কথা। মধুজা অনেক ভেবে একটা বুদ্ধি বের করে। অক্ষরকে বলে, আমার কথাটা শুনুন, তাহলে আজ রাতেই আমরা তাকে ধরতে পারবো।
রাতে অক্ষর যখন বাড়ি ফেরে তখন বুঝতে পারে রোজকার মতো আজকেও কেউ তার পিছু নিচ্ছে। অক্ষর চুপচাপ হাঁটতে থাকে। আচমকা কেউ সামনে এসে অক্ষরের মুখে কিছু একটা স্প্রে করে। অক্ষর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। সে বাঁকা হেসে বলে, এবার আমি নিজে প্রতিশোধ নিতে পারবো তোমার ওপর মিস্টার অক্ষর চৌধুরী। বলেই একটা ছুরি বের করে অক্ষরের পেটে ঢোকাতে যাবে, তখনই মধুজা এসে তার হাত ধরে ফেলে। মধুজার সাথে তার হাতাহাতি শুরু হয়। সে মুখে একটি মাস্ক পরেছিল। মধুজা সুযোগ বুঝে মাস্কটি টেনে খুলে দেয়। তাকে দেখে অবাক হয়ে যায় মধুজা। বিস্ময়ের সাথে বলে ওঠে, তুমি? আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।